আপাতত আপনাদের সামনে রাখবো যে গতকাল রাতে যেটা হলো, যেটা মারাত্মক, আমি বলছি যে যেটা একটু এদিক ওদিক হলে দুর্ভাগ্যবশত ঘটনা ঘটে যেতে পারত। আমি আজকে কাগজ নিয়ে বসেছি, আমাদের ছোটোবেলায় তখন আমরা স্কুলে পড়ি 1990 সালে সেই বানতলার ঘটনা, এইভাবে উন্মত্ত মব যারা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ, তাদের ঘটনা বলি প্রায় সেই রকম। আজকের এই ভিডিওটা দেখে কাল রাতে যখন রাত 1:30টার সময় এই ক্লিপটা আমার মোবাইলে আসে, আমি চমকে উঠি। আমার একেবারে প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে বানতলার ওই ঘটনা। আমি ঘটনায় ফিরব এবং এই ঘটনার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে মঞ্চ থেকে একেবারে 3 পক্ষের ওপর এই দায় চাপিয়েছেন, কংগ্রেস, মিম এবং অমিত শাহ। ঠিক কী বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাবো। বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে। যাদের হাতে বিচারের গুরু দায়িত্ব, তাদের গাড়িতেই এইভাবে হামলা, ভেঙে চুরমার গাড়ির কাচ, ভেতরে পড়ে রয়েছে আস্ত ইট। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা করলো কারা, করালো কারা? এই নিয়ে বৃহস্পতিবার 3টি নির্বাচনী সভা থেকে নাম করে না করে 3 রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, মিমের ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে, আর আমি অনুরোধ করব কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী। সুতীয় বৈষ্ণবনগরের সভা থেকে আবার কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো আপনারা কি জানেন না? সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে এনআইএ করেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি ও কংগ্রেস। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদের দাঙ্গা লাগাবেই লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল। এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হতেই হবে। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী বিজেপি। আজকে যেটাই হচ্ছে, যা হচ্ছে, সেটা কিন্তু বিজেপির জন্যই হচ্ছে। আর এর ডর আচ্ছা লাগা, শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে যে ভয় আছে সেটা আমার ভালো লাগলো। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে এবং জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার পুলিশ ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তারা বলেছে, বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর ন্যস্ত এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগীয় আধিকারিকদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি ও পরিবারের সদস্যদের যথাযথ সুরক্ষা প্রদান করতে হবে। ইসিআই পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তলব করবে এবং যেখানে বিচার বিভাগীয় আধিকারিকরা আপত্তির নিষ্পত্তি করছেন সেখানে বাহিনী মোতায়েন থাকবে। সরকারি গেস্ট হাউস সহ যেসব জায়গায় আধিকারিকরা রয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে সেখানে। কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা যদি তার পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কার সম্মুখীন হন তবে অবিলম্বে সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেখানে এসআইআর এর নিষ্পত্তি প্রক্রিয়া চলছে সেখানে একসঙ্গে যেন 3 থেকে 5 জনের বেশি লোক প্রবেশ না করেন। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি বললেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কপিল সিব্বাল একেবারে ঝাঁপিয়ে পড়লেন, প্লিজ প্লিজ ওটা অর্ডারে রাখবেন না। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অর্ডারে 4র্থ পাতায় আজ একেবারে স্পষ্টভাবে যা লেখার তা কিন্তু লেখা রইল।
11 নম্বর পয়েন্টে লেখা হচ্ছে, ইট রিফ্লেক্টস আ কমপ্লিট ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন সো ফার অ্যাজ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন মালদা ডিস্ট্রিক্ট ইজ কনসার্ন। কিন্তু এই ঘটনার দায় কার? মুখ্যমন্ত্রী 3 বার 3 পক্ষকে দায়ী করেছেন, অমিত শাহ, নির্বাচন কমিশন, মিম, কংগ্রেস ইত্যাদি ইত্যাদি। মালদার বৈষ্ণবনগরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবাইকে বলে যাব বিজেপি আর কংগ্রেস পরিকল্পনা করে আপনাদের উস্কে দেবে। ছোট ছোট ছেলেরা ছুটে যাবে, তারপর সিবিআই গ্রেফতার করবে, এনআইএ গ্রেফতার করবে, পুলিশ গ্রেফতার করবে। আমার পরের বক্তা সৌম্য আইচ রায়। মালদার অশান্তির পেছনে কংগ্রেস আছে বলে মুখ্যমন্ত্রী বলছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাক, মাননীয় মুখ্যমন্ত্রী দূরবীন হারিয়ে ফেলেছিল, এখন দূরবীন খুঁজে পেয়েছে, শূন্যকে দেখতে পেয়েছে, এটাই আমার সব থেকে বলে মানে দূরবীনটা দেখা যেত না, তো দূরবীন খুঁজে পেয়েছে। তোমাদের পার্সেন্টেজ কি কংগ্রেসকে খুঁজে, আমি ভাবছি আপনারা দেখুন দূরবীন টুরবীন বলতো অপ্রাসঙ্গিক সাইনবোর্ড এখন খুঁজে পেয়েছে। আচ্ছা একটা কথা বলুন, ওই কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, কচু গাছ যত বেশি কাটবে তত ডাকাত হবে আর কি। ওই যে ইনস্টিগেশনের কথা বলছেন আপনারা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিচারপতি বিচারক যারা বিচার করবেন অ্যাডজুডিকেশন নিয়ে তাদের জীবন সংশয়। আমি প্রশ্ন করছি, তাহলে ভোটটা করতে পারবেন তো? আমার কোশ্চেন হচ্ছে, যদি বিচারপতিদের আপনি সুরক্ষা না দিতে পারে এই নির্বাচন কমিশন, এগেইন আই এম রিপিটিং, টুথলেস টাইগার, তারা যদি বিচারপতি যারা অ্যাডজুডিকেশন মানে একটা ফয়সলা করতে তাদের যদি না দিতে পারেন, তাহলে ওই বুথগুলোতে পশ্চিমবাংলার এই পরিস্থিতি বিরোধীরা এজেন্ট বসতে পারবে তো? প্রচার করতে পারবে তো? প্রিসাইডিং অফিসার থাকতে পারবে তো? এবং তারা মনে রাখতে হবে তারা কাজটা করছেন সুপ্রিম কোর্টের মানে নির্দেশে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নজরদারিতে। বলছেন আমরা বলিনি সুমনদা, ইজ এ ক্যালকুলেটেড ওয়েল প্ল্যান অ্যান্ড ডিজাইন, বলছেন সুপ্রিম কোর্ট। আমরা বলিনি এতদিন ধরে যে আজকে এই ঘটনার জন্য কেন মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেওয়া, তাকে দায়ী করা হবে না? তিনি ধর্ণামঞ্চে যেদিন বসেছিলেন, যেদিন ধর্ণামঞ্চে ছিলেন সেদিন কি নির্বাচন ঘোষণা হয়েছিল? আমি প্রশ্ন রাখতে চাই। সেদিন বলেছিলেন না একটা সম্প্রদায় ঘিরে ধরবে, একটা সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে? কাকে উস্কাচ্ছেন? পশ্চিমবাংলায় আগুন নিয়ে খেলেননি সেদিন আপনি? তাহলে কোন সম্প্রদায়কে ইঙ্গিত করেছিলেন? এ দায় আপনাকেও নিতে হবে। আপনি বলুন তো, বিচারপতির বাড়িতে যেদিন পোস্টার মারছিল, আপনি সেদিন নির্বাচন কমিশন ছিল কেন? সেদিন আপনি কার বিরুদ্ধে এফআইআর করেছিলেন? আপনি বলছেন আজকে যাদের বিরুদ্ধে বলছেন এফআইআর হয়েছিল, তাদের সিসিটিভিতে চেহারা দেখা গেছিল। আমি আপনাকে জানতে চাইছি, গ্রেফতার হয়েছিল শূন্য, কেউ গ্রেফতার হয়নি। পশ্চিমবাংলায় বিচারকের পোস্টারকে ফেলে রেখে তাতে জুতো দিয়ে পাড়ানো, এই দৃশ্য আমরা দেখেছি। এই এজলাস বয়কটের নামে যে নোংরামো হয়েছে, আমি তো বলছি কচু গাছ কাটতে কাটতে ডাকাত করেছেন, আজকে বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, আজকে সম্বিত ফিরেছে। আচ্ছা 15 দিন 20 দিন হয়ে গেল নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দেননি এই অফিসারদের, যারা নির্বাচন কমিশন আসবে তোমাকে এদিক ওদিক ট্রান্সফার করে চাকরি যাবে না, আমি বুঝে নিব, বলেননি মুখ্যমন্ত্রী? কারা দায়িত্ব নিয়েছেন? পশ্চিমবাংলার এই পরিস্থিতির জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন আপনার কোনো দায় নেই, আপনি এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন। কংগ্রেস বলছেন মিম, আরে ভালো কথা, মিম খাল কেটে মিম এনেছে যে ভদ্রলোক এই পশ্চিমবঙ্গে, এই 70-30-এর নোংরা কথা যেদিন বলেছিল তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন, আপনার এমএলএ ছিল, আপনার দলের এমএলএ অধীর চৌধুরীকে হারানোর জন্য সেদিন শক্তিনগরের দাঙ্গা বাঁধিয়েছিল, তিনি নিজে স্বীকার করেছেন, করেননি? আপনাদের টেলিভিশন চ্যানেলে বলেছেন, হুমায়ুন কবির বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি করেছি, হিন্দু মুসলমান করেছি। মালদা এবং মুর্শিদাবাদে এখনো তো কংগ্রেসের যথেষ্ট শক্তি আছে। না, আমি বলছি কালকে যে অশান্তি হলো সেটা তো বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কংগ্রেসের প্রতিরোধ করারও উচিত ছিল। আমরা শুনুন, প্রতিবাদের পথে নামা উচিত ছিল, যে লুম্পেন রাজ আর হুলিগানিজম চলতে পারে না। হুলিগান এই মমক্রেসি, আপনি বলুন তো, শামশেরগঞ্জ বলুন, আপনি ফারাক্কা বলুন, যখন বিডিও অফিস আক্রমণ হচ্ছে কজনের বিরুদ্ধে ফায়ার হচ্ছে, কজনকে আপনি শাস্তির আওতায় আনতে পেরেছেন? আজকে যখন বিচারক আক্রান্ত হচ্ছে, আজকে যখন তাদের জীবন চলে যাচ্ছে, তখন আপনার হই হই করছেন, আপনি বড় শোক করছেন, সবাই দেখছে, বাংলার মানুষ দেখছে আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গে খারাপ, আপনারা রক্ষা পান না, সংবাদ মাধ্যম আক্রান্ত,
বিচার ব্যবস্থা আক্রান্ত, নির্বাচন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বলছেন, আজকে অরূপ আপনি একটা দারুণ কথা বলেছেন, বলছেন যে সেন্ট্রাল বাহিনী কোথায়? আমরা তো বলছি সেন্ট্রাল বাহিনী থাকলেও ঘুমোয়, সেন্ট্রাল বাহিনীকে থাকলেও ঘুমোয়, তাদের রাত্রিবেলা চব্য খাওয়ানো হয়, আর ভোটের দিন তারা ঘুমোয়। আজকে বলছেন মাইক্রো অবজার্ভার, এই যে কাল বিধান ভবনে রক্তারক্তি হয়েছে, সেন্ট্রাল বাহিনী গেছিল, গেছিল কিন্তু বলতে দিস, সে তো আমরা অনেক কিছু দেখেছি, অনেকের নিঃশ্বাস নেওয়া যায় না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এ দল থেকে ও দলে, সেসব আমরা দেখেছি, ছেড়ে দিন। কিন্তু কথা হচ্ছে এই যে সাম্প্রদায়িক রাজনীতির, পশ্চিমবাংলায় ভোট বিভাজন, ভোট বাইফার্কেশন, সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ বাষ্প পশ্চিমবঙ্গে চলছে, যে বীজ পুঁতেছেন এই রাজ্যের নেত্রী, এই রাজ্যের দল তৃণমূল কংগ্রেস, তার জ্বালায় ভুগতে হবে। বোতল থেকে ভূত বেরিয়ে গেছে, এই ভূতকে বোতলের মধ্যে ঢোকাতে পারবেন না। এই মমক্রেসি আপনি দেখেননি দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে শুরু করে এক একটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় হয় আপনি আমার সঙ্গে থাকুন, নলে আপনি আমার কেউ না যান, তারা মমক্রেসি দ্বারা আক্রান্ত হবে। লজ্জা পশ্চিমবাংলা। বেশ, আমি যাব, কিন্তু আমি সৌম্যকে শুধু মনে করিয়ে দেবো যে হুমায়ুন কবিরের কথা বললেন, ঠিকই তো, তৃণমূলে ছিলেন, এখন মিমের সঙ্গে গেছেন। সৌম্য পরিষ্কার বলল যে বিষবৃক্ষ পুঁতেছে কারা দেখতে হবে। আমি বলছি, আমি শব্দটা কারুর ক্ষেত্রে ব্যবহার করতে চাই না, কিন্তু না, ও আবার বৃহত্তর ভাবে ধরে নিচ্ছে। একদম ঠিক কথা বলেছেন, বিষবৃক্ষ কংগ্রেসেরই তো, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস, অরূপদা স্বীকার করে নিয়েছে, এর জন্য ধন্যবাদ। বিষবৃক্ষ কংগ্রেস, কিন্তু যার নাম নিয়ে এত আলোচনা হচ্ছে সেই সাবিনা ইয়াসমিন, তিনিও তো কংগ্রেসে ছিলেন, এখন তৃণমূলে গেছেন। অরূপ, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিলেন, অনেকদিন পরে এসছে অরূপ, আমার নাম আমি শুধু এই হুমায়ুনের 4 দিন আগের একটা স্টেটমেন্ট, এই হুমায়ুন কান্দির এমএলএ ডেভিডের প্রচন্ড বিরোধ আছে, ডেভিডের বিরুদ্ধে বিষোদ্গার করে হুমায়ুনের 4 দিন আগে স্টেটমেন্ট যে অধীরদার মতো নেতা, তাকে জেতানোর জন্য হুমায়ুন কবির শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। পাপের প্রায়শ্চিত্ত করছে। ও আচ্ছা, এখন বলছো তো আমি পাপ করেছি। এই কি ফেয়ারনেস স্কিম রেখেছে ভাই, কি ফেয়ারনেস? আমি জানি একটু আগে পোডিয়ামে বলে কালো, আর এখন বলছো ভালো, পোডিয়ামে কালো, চেয়ারে ভালো, কি ফেয়ারনেস স্কিম রেখেছে ভাই? আমি পাপ করেছি, পাপ করেছে প্রদেশ কংগ্রেস। হুমায়ুন কবির বলেছেন কিছুদিন আগে, আপনারাই দেখিয়েছেন, জামাই আদর নিয়ে তৃণমূলে ফেরত যাব, আর তারপর মোদিজির সেবক হয়ে 19 সালে লোকসভা ভোটে প্রচারে দাঁড়িয়ে মোদিজির সেবক হয়ে 19 সালে আমি আবার কালকের ঘটনায় ফিরবো। উস্কানির প্রশ্ন আসছে। আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল, যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই। দেখুন, মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী। বুধবার সকালে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ, সন্ধ্যায় রণক্ষেত্র মালদার মোথাবাড়ি, জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে উন্মত্ত জনতার দাপট। শেষমেশ গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়ে জুডিশিয়াল অফিসারদের গাড়ি। নেপথ্যে কার হাত? বিজেপির দাবি এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। লাগাতার উস্কানি দিয়েছেন তিনি। 26শে মার্চ আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। তার ঠিক আগের দিনই ডাবগ্রামের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বিজেপি ভ্যারিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে, আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলও বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যের জেরেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে। কোনো রকম অহিংস আন্দোলনের কথা বলছেন না, উনি সহিংসভাবে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের বাঙালি, এদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট শ্রেণীকে যুদ্ধ ঘোষণা করতে বলছেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। কার দায়, কে করালো, এই নিয়েই এখন তুঙ্গে রাজনীতি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথাটা সোজাভাবে বলা যাক, এ রাজ্যের হাল এমনই যে নির্বাচন কমিশন পদে বসাক বা রাজ্য সরকার,
ক্ষেত্র বিশেষে প্রশাসনে নিশ্চুপ হয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা নিষ্ক্রিয় হয়ে একেবারে চুপটি করে দাঁড়িয়ে থাকার তালিকাটা কিন্তু দীর্ঘদিনের এবং বছরের পর বছর এটা আমরা দেখে আসছি। 2019 সালে সিএর প্রতিবাদের নামে রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়, পরের পর ট্রেনে আগুন দেওয়া হয়, প্রায় 2.5 দিন ধরে সেই তাণ্ডব চলে, রাজ্য পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছিল। 2025 সালে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে একাধিক জায়গায় লুম্পেন রাজ চলতে দিয়েছিল প্রশাসন। শামসারগঞ্জে বাবা ছেলের খুনের কত ঘন্টা পরে সেখানে পুলিশ পৌঁছেছিল। এ রাজ্যে ভাঙড়ের ভোটে পুলিশের কি ভূমিকা থাকে, তারও আগে বকটুইতে প্রশাসনের কতটা সক্রিয়তা ছিল। এই সম্প্রতি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদের নামে, এই জন্য নামে বলছি যে রাজ্য পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে তদন্ত করে দেখলো যে ঘটনাটাই সেই রকম নয়, ঘটনাটাই সম্পূর্ণ অন্য। সেইটাকে রহস্য মৃত্যু, খুন ইত্যাদি বলে নৈরাজ্য চলতে দিয়েছিল প্রশাসন। ক্ষেত্র বিশেষে বছরের পর বছর এই প্রশাসনিক নিষ্ক্রিয়তার রাজনৈতিক কারণটা আমরা সবাই জানি। এটা চলতে থাকলে জঙ্গলের রাজত্বের আর কতটুকু বাকি থাকে। আমাদের দুর্ভাগ্য যে নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসাররাও রাজ্যের এই লজ্জাজনক ট্র্যাডিশনটা ভাঙতে পারলেন না। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, মানবেন? মাঝরাতে বিচারকরা কাঁদছে, বাঁচতে চাইছে, আত্মনাদ করছে। সুমনদা, এই ছবিটা সারা পশ্চিমবাংলার বাসী হিসাবে, রাজ্যবাসী হিসাবে আমাদেরকে লজ্জিত করে এবং এইটা সরাসরি আপনাকে বলছি ষড়যন্ত্রের পার্ট। এবং আরও পরিষ্কার করে বলতে চাই, এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, যে রাজনৈতিক ষড়যন্ত্রে সরাসরি শাসক দল যদি যুক্ত না থাকে তাহলে এই ষড়যন্ত্র হতে পারে না। এই মবকে নামানোর পেছনে বৃহত্তম রাজনৈতিক স্বার্থ বা কৌশল আছে। এই কথাগুলো আমি বলছি না, দেশের সুপ্রিম কোর্ট বলছে যে এই ঘটনার পেছনে কারা আছে আমরা জানি, কি কৌশল আছে আমরা জানি। ফলে বুঝতেই পারছেন যে গত কয়েকদিন ধরে এ রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ গেছে, এটা যেমন দুর্ভাগ্যজনক, আবার তাদেরকে হাতাখুন্তি দিয়ে নামানোর জন্য যে একের পর এক প্ররোচনামূলক যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সরাসরি হিংসাকে আশ্রয় করে তিনি যেভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নামতে বলছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য অভিযুক্ত করা হবে না? কিন্তু আমি তো দেখলাম না সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে কোনো এফআইআর করা হয়েছে বা তার বিরুদ্ধে ইলেকশন কমিশন কোনো সতর্কতামূলক চিঠি দিয়েছেন বা কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার কথা ইলেকশন কমিশন বলেছেন। সুমন, আমি পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাত ঝেড়ে নিতে চাইছেন যে এই প্রশাসন আমার নয়, এটা ইলেকশন কমিশন পরিচালনা করছে। যদি আপনার না হয় তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছেন কেন? পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রীর পদের থেকে সরে আসুন, বলুন যে আমি এর দায় নেই আমার। যেহেতু বাস্তবে তা নয় সুমনদা, সংবিধান বলছে, ইলেকশন আইন বলছে যে সাধারণ যে কোনো ঘটনা, যদি একটা মার্ডার হয় তার দায়িত্ব কি পুলিশ প্রশাসনের নেই? মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী পদটা ব্যবহার করবেন শুধু নির্বাচনে মানুষকে চমক দেওয়ার জন্য, আর দায়িত্ব পালন করবেন না, এটা হতে পারে না। একই সাথে আপনাকে বলতে চাই, যখন আপনি পূর্ণাঙ্গ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বা যখন ল অ্যান্ড অর্ডার পুরোটাই আপনার অধীনে, তখন মুর্শিদাবাদের দাঙ্গা কেন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন তো? কেন মুর্শিদাবাদের দাঙ্গার সময় পুলিশরা চুপ করে দাঁড়িয়েছিল? কেন এ রাজ্যে একটা জেলার থেকে শয়ে শয়ে মানুষ আরেকটা জেলাতে আশ্রয় নিতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো? কি কারণে বেলডাঙ্গাতে 48 ঘন্টা ধরে অবরোধ চালানো হয়েছিল? প্রায় 7.5 লক্ষের মতন মানুষকে দুপারে আটকে রাখতে হয়েছিল 48 ঘন্টা, বাসে ট্রেনে তারা আটকে ছিল। কোন হুলিগানরা এই কাজ করেছিল? তখন তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তো নির্বাচন কমিশন আসেননি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন তো যে ইডি যখন মানে কোনো তদন্তে যায় তখন সন্দেশখালিতে মানে ঝাঁপিয়ে পড়ে আপনার দল এবং পুলিশ চুপ করে থাকে, ইডির অফিসাররা মার খান? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে পারেন যে যখন আইপ্যাকের কোন একটা তদন্তে ইডি যায় তখন আপনি দাঁড়িয়ে সেই তদন্তে ব্যাঘাত ঘটান এবং সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে চলে আসেন? ফলে এটা আপনার থেকেই কালকে মোথাবাড়ির ওই সমস্ত মানুষ উদ্দীপিত হয়েছে। আপনি দেখিয়েছেন পথ যে কিভাবে পুলিশ মানে কেন্দ্রীয় বাহিনী হতে পারে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হতে পারে, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, তাদেরকে শত্রু ভাব দেখিয়ে কিভাবে উত্তেজনা ছড়াতে হয়, কিভাবে তাদের থেকে তাদের উপরে চড়াও হতে হয়, এটা দেখিয়েছেন আপনি। সাধারণ মানুষ এটা গ্রহণ করেছে। দিনের পর দিন আমি বলেছি এই স্টুডিওতে
যে রাজশেখর মান্তাকে যে ভাষায় আপনাদের নেতারা কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, যে ভাষাতে একের পর এক বিচারপতিকে আপনি বিজেপির সাথে তুলনা করেছেন, যে ভাবে আপনারা এজলাসকে বিচারপতিদের উপর চড়াও হয়েছেন, তার প্রভাব পড়তে বাধ্য। আজকে এসআইআর এর বিচারপতিদের উপরে সেই প্রভাবটাই পড়েছে। আপনি যেটা শিখিয়েছেন আপনার রাজ্যবাসী সেটাই করেছে, যে একটা অংশ। এবং এটা যদি পুলিশ প্রশাসনের আপনি জায়গা থেকে দেখেন, যে প্রধান লোকেট করেন রেসপন্সিবিলিটি, ডিএমরা ঘন্টার ঘন্টা কি করেছিল, এসপি ঘন্টার পর ঘন্টা কি করেছিল। আমরা প্রশ্ন তুলতে চাই, এসপি ডিএমরা কি বৃহত্তম রাজনৈতিক ষড়যন্ত্রের পার্ট ছিল? তারা কেন নিষ্ক্রিয় ছিল? কেন বিচারপতিদের ঘন্টার পর ঘন্টা ওইরকম অবরোধ হলো, তারপরে কোনো সক্রিয় হয়ে ব্যবস্থা নিল না কেন? ভাবুন তো, বিকেল 5টা থেকে অবরুদ্ধ হয়ে যে ছবিটা হয়েছে রাত 12টায়, সেটা 12টায় হয়নি, 5টা থেকে তাদের খাবার এবং জল দেওয়া হয়নি। একেবারে একটা অমানবিক পরিস্থিতি দেখেও কেন ডিএম এসপিরা চুপ করে থাকলেন? প্রশ্ন সুমনদা, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে কোচবিহার দক্ষিণে তৃণমূলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক যে চিঠি বিচারকদেরকে যেভাবে লিখেছিলেন, কি লিখেছেন? যে চিঠি নিয়ে বিচারপতিরা যে চিঠি নিয়ে প্রধান বিচারপতি চিঠি লেখা প্রধান বিচারপতি পরিষ্কার করে বলেছেন যে আজকে সেই অভিযোগকে কেন ক্ষমা চাইতে হলো? এখানে দাঁড়িয়ে বললেই হলো যে চিঠি লিখেছে, চিঠি লেখা গণতান্ত্রিক পদ্ধতিতে অপরাধ নয়। তৃণমূল কংগ্রেস ঢোকার পরেও অভিজিৎদের বিরুদ্ধে কেন এফআইআর হয়নি? আমি কেন চিঠি লেখার জন্য নির্বাচন কমিশন চুরি করবে, চোর চুরি করবে, আর চোরকে সেটা বললে আমি প্রশ্ন তুলতে চাই, বেলেঘাটাতে যে গুন্ডা বাহিনী গিয়েছিল কাউন্সিলর নেতৃত্বে, সেই কাউন্সিলরকে কি এফআইআর করা হয়েছে? সেই কাউন্সিলরের বিরুদ্ধে ইসি চুপ কেন? রাজ্যের শুভেন্দু অধিকারী বলেছে যে অ্যারেস্ট করাবো বিহারের মতো ওর বিরুদ্ধে এফআইআর নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী চুপ কেন? 23 তারিখে সেই বিচারপতিরা বিশ্বনাথ চক্রবর্তী চুপ কেন? সেই বিচারপতিরা যখন চিঠি লিখলেন, প্রাণ বিপন্ন হতে পারে, তা ওই জায়গা থেকে বিডিও অফিস থেকে নিয়ে আসুন। আমার প্রশ্ন, তখন ডিএমরা এসপিরা ইলেকশন কমিশন চুপ করে বসেছিল কেন? আমার যে প্রশ্নটা রাখতে চাই, এরকম একটা জায়গায় যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেখানে সুপ্রিম কোর্টের প্রেসক্রিপশন নেই। সেইখানে আমি প্রশ্ন তুলতে চাই, মাননীয় বিচারপতিদের প্রতি সম্মান রেখে, আপনারা রোগটাকে আইডেন্টিফাই করেছেন, রোগটা নিরামনের জন্য যে ওষুধ দরকার, অর্থাৎ হয় 355 নম্বর ধারা মালদাতে জারি করা দরকার, অথবা 365 নম্বর ধারা জারি করা দরকার আছে। আপনারা সেইখানে কেন বলছেন না? আপনারা বিচারপতিরা আপনারা বলছেন কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেক করেছে, আপনারা পরিষ্কার করে মাননীয় বিচারপতি আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাহলে সাংবিধানিক ব্যবস্থা আছে, সাংবিধানিক ব্যবস্থা 365 নম্বর ধারা আছে, মানে 355 নম্বর ধারা আছে। আপনারা কেন চুপ করে থাকছেন? আপনারা যখন আইডেন্টিফাই করেছেন ওষুধটাকে, তার ওষুধ কেন দিচ্ছেন না? অব্যক্ত যন্ত্রণা 355 এবং 356 মূল জায়গায় আমরা ঘুরে ফিরে চলে এসেছি। বিশ্বনাথ, আমরা বুঝে গেছি আসল উদ্দেশ্যটা কি। কিন্তু আপনি যে বললেন বিচারপতি, উইথ ডিউ রেসপেক্ট টু বিচারপতি, আমাদের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কিন্তু ভারতবর্ষের মানুষ তো এটাও দেখলো যে বিচারপতি একটি নির্দিষ্ট রাম মন্দিরের রায় দেওয়ার পর রাজ্যসভায় কেউ চলে যান, কেউ কোনো রাজ্যের রাজ্যপাল হন। এই ঘটনাও তো ভারতবর্ষের মানুষ দেখলো। জাস্টিস লোয়ার ঘটনা তো ভারতবর্ষের মানুষ বলেনি। রাজশেখর মান্তার কথা যখন বলছেন, আপনার ওই সিলেক্টিভ ডিমনেশিয়া, আমি জানি না জাস্টিস আমার সিলেক্টিভ ডিমেনশিয়া একেবারে নয়, কিন্তু বিস্ময়কর হচ্ছে যে কি করে আমরা ভুলে যাব যে ভারতবর্ষের মানুষ তো এটাও দেখেছে যে ডিজিপি তিনি তার কার্যক্রম শেষ করার পর মুহূর্তে দেখা যায় তাকে রাজ্যসভায়। এবং মনে করবেন, মেক নো মিস্টেক, অরূপের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না, যখন একজন বিচারপতি তিনি বিচারপতি হিসেবে তার কার্যকাল পূরণ করার পরের দিনই দেখা যায় যে তাকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় শুরু গেছে এবং আলটিমেটলি কোনো কুলিং অফ পিরিয়ড ছাড়া তিনি রাজ্যসভায় পৌঁছে গেলেন। বিস্ময় লাগে। আমি একটা বাক্য নিয়ে তারপরে যাব, সেটা হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তী শুরু করলেন কি, সেই ছোটবেলা থেকে বহু ভাব সম্প্রসারণ করেছি আমরা, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। দুর্ভাগ্য, আমরা এমন একটা রাজ্যে আছি যেখানে বিচারকদের মধ্যরাতে প্রকাশ্যে কাঁদতে হচ্ছে। দুর্ভাগ্য। আমি একটা জিনিস বলি, সব কিছু ভুলে যান। 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছে, তারপরে দেশের সর্বোচ্চ আদালত বলছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।
বেশ, এই বেশ। জন্যই নিজে করে। রাজস্বী, ওই narrative হবে না। সংসার জানে মুখ্যমন্ত্রী বর্তমানে আছেন, আইন শৃঙ্খলার যথেষ্ট দায় দায়িত্ব অধিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর আছে, এই সব ন্যারেটিভ দাঁড় করিয়ে লাভ নেই। যখন কোন আইনে আছে যখন বাবা? এখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা, ডিজিপির law and কথা order হলো, maintenance এর শুধু দায়িত্ব এই সেটা মুহূর্তে নয়, আমি মুখ্যমন্ত্রীর তো কোন বলিনি আইনে তোমার আছে সময়, ভারতবর্ষে? আমি তো তোমার আগের সামনে বারেই তো বললে ভাই। বলিনি। ডিজিপিকে যখন দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে লোককে প্রসাদ বিলি করতে, তখন সেটা অরূপদা বলতে পারলেন না। দ্বিতীয় কথা হচ্ছে ইলেকশন কমিশনের যে কথাটা বললেন বিশ্বনাথ দা, ইলেকশন কমিশন যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন মা বোনেরা আপনারা শান্ত আছেন কেন, আপনারা বেরোচ্ছেন না কেন, আপনাদের প্রতিবাদ করতে হবে বকলমে, তো তাহলে পরে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সেন্সার করছেন না? ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্টের দিকে যাচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী এমন কোনো বক্তব্য রাখেনি যেখানে তাকে অ্যারেস্ট করতে হবে ইলেকশন প্রথম দিন শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট সম্বন্ধে আপনি আবার চালান, পরিষ্কার বলেছিল বিহারের মতো অ্যারেস্ট করাবো, বিহারে 57 জনকে অ্যারেস্ট করেছি, এখানে অ্যারেস্ট করাবো। এইটা যদি ইলেকশন অফিসারদের বিরুদ্ধে প্রভোকেটিভ স্টেটমেন্ট না হয়ে থাকে তাহলে কোনটা ইলেকশন অফিসারদের কাদের দিয়ে যদি বিরুদ্ধে কাজ করানো হয়, চাপ কাদের সৃষ্টি করে, বিরুদ্ধে বলেছে? অডিও ভাইরাল হয়েছে, তাদের আমার বক্তব্য, নাগরিক হিসেবে আমরা বিপন্ন বোধ করলে কে আমাদের দায়িত্ব পালন করবে? একদম সরাসরি এই প্রশ্ন করার সময় এসেছে। তার কারণ এই রাজ্যে সিএএ থেকে ওয়াকআউট বহু ক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসন হয় দাঁড়িয়ে আছে, নয় আসেনি, নিশ্চুপ হয়ে, আর নয়তো দোকানের মধ্যে শাটার ফেলে দিয়েছে। এই প্রশাসনকে আমরা দেখেছি। লুম্পেন রাজ এবং জঙ্গলের রাজত্ব চললে প্রশাসন আমাকে বাঁচাবে, সেই জন্য এই দেশের আমরা নাগরিক, সেই সংবিধান তাই বলছে। এবার তার দায়ভার কাউকে তো নিতে হবে। পরের প্রতিবেদন। কখনো সিএএর নামে, কখনো ওয়াকফ আন্দোলনের নামে, আর এবার এসআইআর এর নাম বাদে প্রতিবাদের নামে জ্বলল আগুন। কার্যত প্রাণ হাতে করে এলাকা ছাড়লেন মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসার। আর এতগুলো ঘটনায় প্রশ্নটা উঠল সেই একই, বারবার কেন অশান্তির শিরোনামে মালদা মুর্শিদাবাদ? কেন উন্মত্ত জনতার সামনে ঝুঁকতে হয় উর্দিধারীদের? কেন প্রশ্ন ওঠে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে? এই বছরেরই শুরুতে ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চরম নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। রাস্তা থেকে রেল অবরোধ, বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে সেখানে। কিন্তু প্রথমে পুলিশকে সেখানে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। একইভাবে গত বছরও ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির আগুনে জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে ঢুকানোর ছবিও সামনে আসে। 2019 ডিসেম্বর, 7 বছর আগেও সিএএর প্রতিবাদের নামেও একইভাবে জ্বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পুড়ে খাক হয়ে যায় ট্রেন, আগুন ধরানো হয় বেলডাঙ্গা স্টেশনে। বারবার অশান্তি, বারবার পুলিশের নিষ্ক্রিয়তা। ইনঅ্যাকশানে ভর্তি, একদম কোনো অ্যাকশানই পেনিট্রেটিং কোনো অ্যাকশান হয় না। এটা করলে যদি শাসক দল যদি আমাদের প্রতি যদি একটা খারাপ একটা অ্যাসপারশান আসবে, আর ভাবছে যদি আমরা এদের এগেনস্টে করি, যদি আগামী দিন যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার এরা আমাদের ছাড়বে না। পুলিশ যদি মাথা উঁচু করে থাকে, ইয়েস ইউ গো ফর অ্যাকশান অ্যান্ড অ্যাজ পার ল ইউ মুভ অ্যাজ পার ল। এইটা যদি উপর থেকে পার্কুলেট করেন নিচেতে, যদি না আসে কেউ করবে না, এরমই চলবে। 15ই ফেব্রুয়ারি 2025-এ মিস্টার অজিত দোভাল এসেছিলেন। প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা, ওই বেলডাঙ্গার ঘটনাটা বলুন। সেই সময় 30 ঘন্টা চুপ করে রয়েছে এবং বলছে শুক্রবার নো অ্যাকশন। কে বলছে? এসপি। ফরাক্কা যে এমএলএ মনিরুল ইসলাম যে বক্তব্যগুলো বলেছে, এগুলো কেন? কারণটা হচ্ছে গিয়ে যে আজকে পুলিশ যে প্রম্পট অ্যাকশন নেবে অপেক্ষায় থাকছে, যে আমি কোথা থেকে একটা ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত নড়ে চড়ে বসছে না। কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? অ্যারেস্টই তো নেই। অ্যারেস্ট যদি না হয় ভয়টা পাবে কি করে? ভোটের আগে অশান্তির এই ছবি, এটা কি ট্রেলার? তাহলে সিনেমা কি হবে? আতঙ্কিত সাধারণ মানুষ। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন রাখি, কত শতাংশ মানুষ কি বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসে মালদায় বিভীষিকার মুখে বিচারকরা। রাজ্যে আইন শৃঙ্খলা কি ভেঙে পড়েছে এমনটা মনে করছেন 76% মানুষ, পড়েনি মনে করছেন 23% মানুষ, 1% মানুষ বলতে চাননি। বারবার ফোন করা সত্ত্বেও মেলেনি সাহায্য, অভিযোগ করছেন তাণ্ডবের মুখে পড়া বিচারকরা। পুলিশ প্রশাসনের অপদার্থতা কি স্পষ্ট হলো এই ঘটনায়? স্পষ্ট হলো এমনটা মনে করছেন 91% লোক, স্পষ্ট হয়নি মনে করছেন 8%, 1% মানুষ বলতে চাননি।
আইএএস আইপিএস অফিসারদের গণবদলি, রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী নজরদারির পরেও বিচারকরা আক্রান্ত হচ্ছেন। এর দায় কি কমিশন এড়াতে পারে? এড়াতে পারে এমনটা মনে করছেন 33% মানুষ। কোনোভাবে কমিশন এড়াতে পারে না এমনটা মনে করছেন 65% মানুষ, বলতে চাননি 2%। যেখানে বিচারকরাই নিরাপদ নন, সেখানে এ রাজ্যে শান্তিপূর্ণ ভোট কি শেষ পর্যন্ত হবে এমনটা মনে করছেন, অর্থাৎ আশাবাদী 11% লোক, 87% লোক মনে করছেন না শেষ পর্যন্ত ভোটটা শান্তিপূর্ণ হবে না, আর বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবো। বিদ্যুৎ নায়ক লিখছেন, খোদ বিচারকরাই যদি আতঙ্কিত হয়ে পড়েন তাহলে আমরা সাধারণ মানুষরা কোন সাহসে ভোট দিতে যাব? মিহির কানুনগো লিখছেন, বিচারকদের ভীত সন্ত্রস্ত করতে মালদা এই পরিকল্পিত হামলা। অভ্র রায়চৌধুরী লিখছেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী যদি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দিতে না পারে, ভোটারদের নিরাপত্তা দেবে কি করে? চিরন্তন ঘোষাল লিখছেন, রাজনৈতিক মদত ছাড়া এই ধরনের তাণ্ডব চালানো কোনোদিন সম্ভব নয়। ঠিক এইখান থেকে আমি আজকে একেবারে ভবানীপুরে চলে আসব, যে ভবানীপুরে জিতলেই পরিবর্তন চলে আসবে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে এসে বলছেন অমিত শাহ। দেখুন তৃণমূলের বক্তব্য পাশাপাশি। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা। ভবানীপুর থেকে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত খোদ অমিত শাহ, আর তার আগে হুঙ্কার ছাড়লেন তিনি। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। অমিত শাহ নিজেকে অত্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না? মাথা মোটা একটা লোক, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ভোট কাটারি, ভোট চুরি করছে, লুট আর বলছে ঝুট। শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিলের সময় শুধু উপস্থিত থাকাই নয়, আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন অমিত শাহ। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। অমিত শাহ এই ঘোষণা করতেই কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এক্স স্যান্ডেলে তৃণমূলের তরফে পাত ভরা এই বাঙালি খাবারের ছবি দিয়ে লেখা হয়েছে, অমিত শাহ পশ্চিমবঙ্গে 15 দিন কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বেশ, পশ্চিমবঙ্গ পর্যটকদের সাদরে গ্রহণ করে। যতদিন ইচ্ছা থাকুন, আর আমাদের সেরা কিছু খাবারের স্বাদ নিতে ভুলবেন না। আমরা আপনার জন্য এই পদগুলি সুপারিশ করছি: মুড়ি ঘন্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মাছের কারি, ভেটকি পাতুরি, কষা মাংস। আপনার অবস্থান সুখকর হোক। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। কাকে কান নিয়ে পালালো বলে সেই কাকের পেছনে ছুটবেন না, ওটা বিজেপির কাক। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। শুধু বাগযুদ্ধ নয়, ভোটের আগে রাস্তাতেও সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকেরা, তাও একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায়।
ছিল, থাকবে আর আছে। ওরা ভাবছে ভবানীপুর জিতিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে, শুধু সময়ের অপেক্ষা 4 তারিখ। সব মিলিয়ে লড়াই তুঙ্গে। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, ভোট যুদ্ধের অশান্তির পাশাপাশি আর একটা যুদ্ধ কিন্তু শুধু আমাদের নয়, গোটা বিশ্বকে উদ্বেগে রেখেছে। ইরান আমেরিকার যুদ্ধ 1 মাস পেরিয়ে গেল, যুদ্ধ থামার নামই নেই। আজই ডোনাল্ড ট্রাম্প বড় হামলার হুঁশিয়ারি দিয়ে বললেন ইরানকে তিনি নাকি প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন। পাল্টা ইরান হুমকি দিয়েছে যে তাদের দেশের প্রত্যেক নাগরিক নাকি রক্ত ঝরানোর জন্য তৈরি আছে। এখন এই দুপক্ষের মাঝে পড়ে হাঁসফাঁস করছে বিশ্ব অর্থনীতি, ছায়া ফেলছে জ্বালানি সংকট, আর যুদ্ধ থেকে দূরে থাকা কোটি কোটি মানুষকে হাতজোড় করে বলতে হচ্ছে আর কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। আমরা ছুটি পাই, সন্ত্রাস দমন চাই, ইরাক জুড়ে সন্ত্রাসবাদ বোম ফেলেছি তাই। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।